দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিষয়ক আলোচনা হচ্ছে সেই আলোচনার সামনের দিনের পথ নিয়ে। আমার সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন জাকির হোসেন, তিনি সহযোগী সম্পাদক দৈনিক সমকাল, এবং আমার সাথে আছেন মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা, তিনি সিনিয়র স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক নীতি আছে সেখানে এখন আলোচনায় যুক্ত আছে একভাবে, এবং যুক্তরাষ্ট্রের সাথে 2 দফা আলোচনা হচ্ছে, 3য় দফার আলোচনা চলছে। সেই আলোচনার ভেতরে এখনো পর্যন্ত শুল্ক পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের আমাদের শঙ্কা রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সারা বিশ্বের জন্যই নতুন করে তাদের শুল্ক নীতি পরিবর্তন করেছেন, এবং নতুন শুল্ক নীতি পরিবর্তন বলতে তারা প্রত্যেকটি দেশের উপরেই আরও বর্ধিত হারে শুল্ক দিচ্ছেন। বাংলাদেশের জন্য কি সেই পরিস্থিতি কেমন হবে, বাংলাদেশের যে দর কষাকষি চলছে যুক্তরাষ্ট্রের সাথে, তার সামনের দিনের পথ কেমন হতে পারে, সেই আলোচনা আজকে আমরা করব। জাকির হোসেন, আপনার কাছ থেকেই প্রথম জানতে চাই, এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে আলোচনাটা শুরু হয়েছিল শুল্ক নিয়ে, কিন্তু আমরা যেটা এখন জানতে পারছি যে আরও বিভিন্ন ধরনের বিষয় এটার সাথে যুক্ত হয়েছে, ফলে একভাবে বলতে গেলে এটা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এক ধরনের অর্থনৈতিক যে বিভিন্ন সম্পর্কের জায়গাগুলো রয়েছে সেই অর্থনৈতিক সম্পর্কের এক ধরনের নেগোসিয়েশন চলছে, এবং সেই নেগোসিয়েশনের ভেতরে দর কষাকষির ভেতরে অনেক ধরনের বিষয় উঠে এসছে। একটা তো শুল্কের জায়গা আছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের দেশে আমদানি করার ক্ষেত্রে শুল্ক কতখানি কমানো হবে থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রের থেকে কি কি ধরনের পণ্য আমদানি করতে পারি, এবং আরও বিস্তারিত অনেকগুলো বিষয় আছে। সার্বিকভাবে এখন পর্যন্ত আপনার কেমনভাবে দেখছেন যেভাবে আগাচ্ছে? একটু পিছনেই তাকাই তাহলে দেখবেন যে রেসিপ্রোকাল ট্যারিফ বলা হলেও এটা কিন্তু এর কাঠামোগত দিকটাই কিন্তু শুধু ট্যারিফ না। যুক্তরাষ্ট্র যখন 2 এপ্রিল এটা ঘোষণা করে তখন আমরা প্রথমে যেটা দেখলাম যে তারা একটা রেসিপ্রোকাল ট্যারিফ বিভিন্ন দেশের উপরে মিনিমাম 60টা দেশের উপরে তারা বেশ বড় হারে তারা ধার্য করছে, কিন্তু তারা হিসেবটা যে তুমি আমার উপরে শুল্ক বেশি আরোপ করো বলে আমি তোমার উপরে আরও বেশি এর পাল্টা হিসাবে আমি আরো পাল্টা শুল্ক বলা হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু তা না। জিনিসটা হচ্ছে তারা হিসাবটা করছে বাণিজ্য ঘাটতি হিসাবে, দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য ঘাটতি কি আছে। তোমার সাথে আমার বাণিজ্য ঘাটতি হচ্ছে এই, তুমি আমার এখানে রপ্তানি করো এত, আমি তোমার এখানে রপ্তানি করি এত, এইটাকেই তারা একটা হিসেব করে যত পরিমাণ ঘাটতি তার ভিত্তিতেই তারা প্রত্যেকটা দেশের উপর একটা রেট নির্ধারণ করছে। তার মানে ট্যারিফটা শুল্কের ভিত্তিতে নির্ধারিত না, ট্যারিফটা হচ্ছে বাণিজ্য ঘাটতির ভিত্তিতেই একটা হিসেবের মাধ্যমে নির্ধারিত। তার মানে প্রথমেই আমরা বুঝতে পেরেছিলাম বিষয়টা শুধু শুল্ক হার কমানোর উপরেই নির্ভর করবে না। গেল যে আসলে রেসিপ্রোকাল ট্যারিফ বলা হলেও এটা শুধু ট্যারিফ কেন্দ্রিক ইস্যু না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে আলোচনায় কোন জায়গাটাই আছি। আচ্ছা, তো প্রথমে তো ঘোষণা করলো যে বাংলাদেশের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে 37%। তো আমরা যোগাযোগ শুরু করলাম, আমরা তো চিঠি লিখলাম সরকারের পক্ষ থেকে। পরে দেখা গেল যে উনি সব দেশের জন্যই এটাকে 9 জুলাই পর্যন্ত স্থগিত করছে। এটার প্রেক্ষিতে নানান কারণ ছিল, নানান প্রেডিকশন ছিল, যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন দেশের আর্থিক বাজার এবং শেয়ার বাজারের উপর প্রভাব ছিল। সব মিলিয়ে উনি স্থগিত করলেন সেটা 9 জুলাই পর্যন্ত, তাই না? এর মধ্যে বাংলাদেশ অন্যান্য দেশের মধ্যেও আলোচনা শুরু করলো, প্রথমত ভার্চুয়ালি কিংবা বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে। শেষে ওয়াশিংটন বাংলাদেশ ডেলিগেশন গেল, তাই না? তো যেটা হয়েছে যে এর মধ্যেই, এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র প্রশাসন কিছু দেশের ক্ষেত্রে আবার চিঠি ইস্যু করলো। প্রথমে 14টা, তার মধ্যে বাংলাদেশ, পরে আরও 7টা, যে আমি যে 9 জুলাই থেকে যেটা করতে যাচ্ছিলাম
সেটা এখন হবে হচ্ছে 1 আগস্ট থেকে এবং তোমার উপরে এত। তো বাংলাদেশের ক্ষেত্রে সেটা হলো 35%। তো দেখা গেল যে 37 থেকে 35 খুব বেশি এটা আসলে অগ্রগতি নিচে না। নামে নেই। এখন আমরা চাচ্ছি যে আপনি এটা মোটামুটিভাবে নিশ্চিত যে কারো ক্ষেত্রেই আসলে বাড়তি শুল্কটা প্রত্যাহার হবে না, একেবারে প্রত্যাহার হবে হবে না। না, এটা একটু হয়তো কিন্তু কমতে পারে। কমবে কিংবা কমতে পারে, তাই না? তাই এখন আমরা আমাদের অবস্থানটা হচ্ছে এইরকম, সরকারিভাবে কিংবা বেসরকারি রপ্তানিকারকদের যে প্রত্যাশা যে ঠিক আছে 35 আমরা যদি 20-এর কাছাকাছি থাকতে পারি, বিশেষত আমাদের প্রতিযোগী যে দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত, হ্যাঁ, যদি ভারতের ক্ষেত্রে আমরা রেটটা এখনো জানি না কিংবা অনিশ্চিত, বলা হচ্ছিল তাদের সাথে আলোচনা অনেকটা এগিয়েছে, কিন্তু আজকে আবার আরেকটা খবর শুনলাম যে এটা দেরি হতে পারে। যাই হোক, সেই আলোচনা হয়তো আমরা পরবর্তী পর্যায়ে করব। তো এখন পর্যন্ত আমাদের যেটা হচ্ছে যে আমরা কম শুল্ক হার পেতে যাচ্ছি এরকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, এক। দুই হচ্ছে যে 1 আগস্ট খুবই কাছাকাছি সময়, তো মিটিংয়ের শিডিউলটা আমরা চেয়েছি, তারা এখনো শিডিউল দেয় নাই। সুতরাং ওই একটা অনিশ্চয়তা রয়ে গেছে। মিটিংটা হবে। হ্যাঁ। আমি এই পর্যায়ে একটু রেফাতুল্লাহ আপনার সাথে যদি বলি, মানে ওই আলোচনার ভেতরে একটা বড় বিষয় হলো যে আমাদের উপর কি প্রভাব হবে। তো সেই প্রভাবটা অনেকেই তো বুঝতে পারছেন যে আমাদের রপ্তানিকৃত পণ্যের এখন বেশি দাম হবে এবং আশঙ্কাটা রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন, মানে আপনারা তো নিয়মিত ভিত্তিতে এটা রিপোর্ট করছেন, অনেক আলোচনা এসছে, বিশেষত যারা আমাদের রপ্তানিকারকরা আছেন বা পোশাক রপ্তানি খাত বিশেষভাবে তারা এটা নিয়ে বলছেন যে তাদের রপ্তানির একটা ঝুঁকি আছে। প্রভাবগুলোকে আপনি কিভাবে দেখছেন, আপনার মনে হচ্ছে? ইউএস মার্কেট তো ডেফিনেটলি বাংলাদেশের জন্য দি লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। সেখানে আমরা গার্মেন্টে এক্সপোর্ট করি হলো 8 বিলিয়নের উপরে। 1322টা গার্মেন্ট ফ্যাক্টরি এখান থেকে ইউএস এর সাথে এক্সপোর্ট করে। কেউ হয়তো 100% করে, কেউ হয়তো 90% করে, কেউ হয়তো 80% করে। ডেফিনেটলি এটা একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ এটা তো যেটা বলা হচ্ছে ট্রাম্পের যে রেসিপ্রোকাল টেরিফ, যেহেতু আমরা এখানে কম্পিটিশনের মধ্যে আছি, যে ফর এক্সাম্পল আমরা ভিয়েতনামের সাথে কম্পিট করতেছি, ভিয়েতনাম যদি এখানে 20% হয়, আমরা যদি 35%, একটা বড় ধরনের একটা আনইভেন কম্পিটিশন হবে এখানে, তারা একটু বেনিফিট পাবে যদি এটা ফাইনাল পর্যায়ে যায় আর কি। তো তবে এখানে কিছু একটা আশা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যানালিসিস, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে ক্যাপাসিটি আছে, ফর এক্সাম্পল বেসিক এবং মিডিয়াম রেঞ্জের গার্মেন্ট এক্সপোর্ট, এটা সারা পৃথিবীতে বাংলাদেশের কম দামি পোশাক যেটা, এটা আসলে সারা বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশের তুলনায় আর কেউ করে না এটা। সো গার্মেন্ট বিজনেসটা যে বাংলাদেশ এই পর্যায়ে আসছে, সেটা কিন্তু ওভারনাইট আসে নাই বা একদিন দুদিনে আসে নাই। সে বাংলাদেশকে বলা হয় যে প্রায় 5 দশকের একটা গার্মেন্ট সেক্টরের যাত্রা, এবং বাংলাদেশের যেসব দেশ থেকে তারা গার্মেন্ট ইম্পোর্ট করে, বাংলাদেশের এখানে অংশ হচ্ছে 9.3%। সো ধরে নিচ্ছি আমরা 10%-এর মতো মার্কেট শেয়ার বাংলাদেশের। তো এই 10% মার্কেট শেয়ার যদি ইউএস এর যারা রিটেলার এবং ব্র্যান্ডস, তারা যদি চেষ্টাও করে, হঠাৎ করে কিন্তু চেঞ্জ করতে পারবে না। আমি এটা ফেরত আসবো। জাকির হোসেন, মূল আলোচনাটার ভিতরে যেটা আছে, আরেকটা যেটা বিষয় অর্থ আলোচনা হয় না কিন্তু আমরা করি, যেটা রেফাতুল্লাহ বলছিলেন যে হঠাৎ করে কেউ পারবে না। আরেকটা যেটা বড় বিষয় আছে যে এই পুরো আলোচনার ভিতরে 1 নাম্বার রপ্তানিকারক তো চীন। চীনের অংশ তো অনেক বড় যুক্তরাষ্ট্রে, এবং অনেকেই বলছেন যে চীনের উপরে তো যেই শুল্ক ওনারা দিয়েছেন, সেটা তো বাংলাদেশ, ভিয়েতনাম, পৃথিবীর কোনো দেশের উপরে এত বড় শুল্ক আর দেওয়া হয়নি। তো সেইটা থেকে আমরা আবার তো কিছু সুবিধাও পাবো নাকি? আচ্ছা, চীনের কিন্তু কিছু ডেভেলপমেন্ট আছে। প্রথমে যেভাবে 245, 145 এরকম আমরা দেখছিলাম যে পাল্টাপাল্টি আরোপ, সেই জায়গা থেকে তাদের সাথে আলোচনা করে এখন আমরা যেটা দেখছি যে এটা গড়ে 55-এর মতো পড়বে। তার মানে অনেক বেশি তা না, কিন্তু এটা ঠিক
যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাদের বাজারে চীনের আধিপত্য কমানো তাদের অন্যতম টার্গেট। এটা একটা জিনিস। আর বাংলাদেশে তারা যে সমস্ত পণ্য রপ্তানি করে, হ্যাঁ, সেখানেও তারা চীনের, আমরা তো আমাদের মেইন সোর্স হচ্ছে চীন, সেইখানেও কিন্তু তারা চীনের আধিপত্য কমাতে চায়। দুইটা জিনিস, মানে তাদের এই যে টোটাল ইনিশিয়েটিভের অন্যতম টার্গেট কিন্তু চীন। চীনের বিশ্বব্যাপী বাণিজ্য যে বিস্তার আছে এটাকে ছোট করা, এটা ছোট করা। আর একটা হচ্ছে যে তাদের এটা হচ্ছে, দেখবেন তাদের যে আইন যেটা, সেটা কিন্তু এটা হচ্ছে তারা একটা ইমার্জেন্সি আইন করছে, যে মানে প্রয়োজনীয়, হ্যাঁ জরুরি প্রয়োজনের জন্য, যে তাদের বাণিজ্য ঘাটতি $1.3 ট্রিলিয়ন, এবং এইটাভাবে সাস্টেইন করা সম্ভব না কোনো ইকোনমির জন্য। সো একটা হচ্ছে যে তার প্রোডাকশন বেস বাড়াইতে হবে, অন্য দেশে রপ্তানি করতে হবে, আর না হলে তার দেশে গিয়ে অন্যদেরকে রপ্তানি করতে হবে, মানে তার দেশে গিয়ে উৎপাদন করতে হবে। কিন্তু এইখানে যেই আলোচনাটা আমরা করি সেইটা আমি আনতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্র যখন এটাকে হিসাব করেছে তখন শুধুমাত্র পণ্য বাণিজ্যকে হিসাব করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশের জন্য সেবা খাত তো অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং তারা কিন্তু সেবা খাতের দিকে অনেক মানে সারপ্লাসে আছে, আমরা যেটাকে বলি যে অতিরিক্ত তারা কিন্তু ওখানে রপ্তানি করে। দুটোকে মেলালে কিন্তু তাদের বাণিজ্য ঘাটতিটা এত বড় না। সেটা একটা পয়েন্ট যেটা তারা এখানে উল্লেখ করে নাই, তাই না? হ্যাঁ, তো আপনি যে কথা বলছিলেন যে চীনের যে শেয়ার যুক্তরাষ্ট্রের বাজারে আছে, সেইখানে যদি কমে বাংলাদেশের ক্ষেত্রে তার ইম্প্যাক্ট পড়তে পারে কিনা, এরকম যদি প্রশ্নটা হয়, সেটা আসলে ডিপেন্ডস যে কী দাঁড়াবে। আপনি দেখেন এই মুহূর্তের ভালনারেবিলিটিসটা আপনি একটু দেখেন। 1 আগস্ট থেকে 35% শুল্ক হার ধরে নিয়ে কিন্তু এখনকার অর্ডারগুলো হচ্ছে। এখন দেখেন, বা অর্ডার হচ্ছে না, আমাকে অনেকে বলেছেন যে অর্ডার এখন স্থগিত করে এখন দেখেন কি হয়। দেখেন যে আমরা এখন ধরে নিচ্ছি যে 1 তারিখে ইউএস টেরিটরিতে যেটা ঢুকবে বাংলাদেশি পণ্য, তাই না, ধরে নিচ্ছে যে 35%। যারা অলরেডি অর্ডার দিয়েছিলেন, পণ্য এখানকার থেকে জাহাজীকরণ হচ্ছে কিংবা হওয়ার প্রক্রিয়ায়, এখন কিন্তু একটা আলোচনা হচ্ছে যে এটা কে শেয়ার করবে। সে তো হিসাব করতেছে যে সে একটা অর্ডার দিয়েছিল, হ্যাঁ, তার শুল্ক এমন পড়বে, তাই না, সেভাবেই সে চিন্তা করছিল। কিংবা সে হয়তো এরকম মাঝপথে গিয়ে সাম্প্রতিক অর্ডারের ক্ষেত্রে চিন্তা করছিল যে এটা থাকে না, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এতটা নাও হতে পারে। মানে আমি জানি যে এটা হচ্ছে বাস্তবে, আমি যে যৌক্তিকতা ধরলে আমদানিকারকের দেওয়ার কথা, বাট এফএজুল মির্জা, আমি মানে যখন এই আলোচনাটা হয়, আপনি যেহেতু মানে এই খাতের সাথে আপনি খুবই সরাসরি যুক্ত, আপনি ওই যারা ক্রেতা আছেন তাদের সাথে আপনার কথা বলেন, ওনারা যখন অর্ডারটা প্লেস করেন, মানে আমি যতটুকু বুঝি যে এটা তো 2 থেকে 3 মাসের একটা সময় ভিতরে এটা পাঠানো হয় অর্ডার প্লেস থেকে ওনাদের পাওয়া। তো ওনারা 1 আগস্টে যে পাবেন তার 3 মাস আগে তারা তো তখন হয়তো আমরা বলি যে ওই সময়কার যে ট্যারিফ ছিল ওইটা হয়তো ধরেন, আমি ধরে নিচ্ছি গড়পড়তে আমাদের 14-15-16% মতো আমরা দিয়ে ঢুকতাম। তো ওই যে অতিরিক্ত যে শুল্কটা সেটা হয়তো তখন ছিল না, কিন্তু তারা তো জানতেন যে তখন 1 আগস্টে বা তার আগে তখন 9 জুলাই ছিল। তো ওই 9 জুলাইয়ের পরে যে পণ্য ঢুকবে সেটা তো 37% তখন ছিল নিশ্চয়ই, যারা যে অর্ডারটা প্লেস করেছেন। তো তখন তারা এটাকে ক্যালকুলেট করে অর্ডার প্লেস করেন নাই, এইটা কি মানে যৌক্তিক হবে? গার্মেন্ট বিজনেসটা যে এই ট্যারিফ নিয়ে যেটা হচ্ছে, এটা একটা বিশৃঙ্খলার মতো হচ্ছে। কেউই কিন্তু পারফেক্টলি কেউ কোনো কিছু করতে পারছে না। তবে এখানে একটা বেসিক রুল তারা ফলো করছে, সেটা হচ্ছে যে এই ট্রাম্প ট্যারিফের যখন ঘোষণা আসলো, ডেফিনেটলি এটা 37% বলেন, 35% বলেন, অথবা 51% বলেন, একটা তো রেট আসবে, সেটা তো কমের দিকে আসবে না, ডেফিনেটলি উপরের দিকে আসবে। 1 আগস্ট পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের লাস্ট ডে পর্যন্ত এইটাকে আপাতত স্থগিত করা হয়েছে, এবং সেটাকে ধরে নেওয়া হয়েছে যে এখন যে 16% এক্সিস্টিং প্লাস 10% বেসলাইন ট্যারিফ, 26%, এটা দিয়ে তারা এগোচ্ছে। এখন এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে বিয়ারিং দ্য কস্ট অ্যান্ড শেয়ারিং দ্য কস্ট। এরকম যে এই যে 26% যে ট্যারিফ এখন ফেস করছে, এটার 1/3 দিচ্ছে হচ্ছে যারা লোকাল ম্যানুফ্যাকচারার তারা,
আর 1/3 দিচ্ছে হলো যারা ফেব্রিক সাপ্লায়ার তারা, আর 1/3 দিচ্ছে হচ্ছে যারা হলো ইম্পোর্টার। তার মানে কি তারা শেয়ার করে নিচ্ছে এই টেরিফটা, এই টেরিফেটটা এইটাকে এই share করে পদ্ধতিতে নিচ্ছে। এই এখন পদ্ধতিতে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে চলছে। একটা ছোট বিরতিতে যাই, আমরা আলোচনার পরে এখন নতুন প্রেক্ষিতে এই পরিস্থিতি কেমন দাঁড়াবে বা দর কষাকষি কেমন চলছে সেটা জানতে যাব। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিষয়ে যে দর কষাকষি হচ্ছে তার সামনের দিনের পথ কেমন হবে। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো, এটা আপনার সাথে থাকবেন এটা আশা করছি, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের অর্থনীতির জন্য এবং অনেকের চাকরি এবং আমাদের অর্থনীতির সাথে এটা যুক্ত থাকবে। বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে শুল্ক বিষয়ে দর কষাকষি হচ্ছে তার সামনের দিনের পথটা কেমন হচ্ছে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আজ দুজন সিনিয়র জার্নালিস্টদের সাথে যারা অর্থনীতি নিয়ে কাজ করেন। আমার সাথে আছেন জাকির হোসেন এবং আমার সাথে আছেন মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা। বিরতির আগে রেফায়েতুল্লাহ মৃধা, আপনি বলছিলেন যে আমরা যে বর্ধিত শুল্কটা দিচ্ছি এখন যুক্তরাষ্ট্রের বাজারে এবং সেইটা এখনই কিছুটা আমরা যারা এখানে তৈরি করছি পোশাকটা তারা বহন করছেন, কিছুটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা আছেন যে ফেব্রিক্স বা অন্য দিচ্ছেন তারা করছেন, আবার কিছুটা হলো যারা অর্ডার দিচ্ছেন ক্রেতারা তারা নিচ্ছেন। আমাদের আসলে সত্যিকার অর্থে ক্যাপাসিটি কতখানি আছে এটা নেওয়ার মতন, এই চাপটা নেওয়ার মতন? আসলে কি মানে যারা তৈরি করছেন রপ্তানিকারক তারা এটা নিতে পারবেন? এখানে তাদের ওই মানে মার্জিনটা আছে? এখানে আমার একটা কথা উল্লেখ করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে এই পর্যন্ত বাংলাদেশকে ধরা হচ্ছে ক্যাশ কাউ। যারা গার্মেন্ট ইম্পোর্ট করে বিভিন্ন দেশ থেকে, তারা যারা রিটেলার এবং ব্র্যান্ডস আছে, বায়ার আছে, তাদের তো স্টোর আছে ইউরোপে, তারপরে ইউএসএতে। তারা বাংলাদেশের গার্মেন্ট যে ইম্পোর্ট করে সেখানে সেল করে তারা 300%-এর উপরে প্রফিট করে। মার্জিনটা ছিল। এখন যদি তারা এখানে একটু কনসিডার করে যে আমরা 300%, 400% প্রফিট করব না, আমরা হয়তো 150% করব বা 200% করব বা 100% প্রফিট করব, তাহলে বাংলাদেশের খুব বড় ধরনের ইম্প্যাক্ট হওয়ার কথা না, যদি এতটুকু তারা কনসিডার করে। কারণ বাংলাদেশ তো বিজনেস দিয়েছে এত বছর। পৃথিবীতে যদি দেখেন রিচেস্ট পার্সন যদি দেখেন, যাদের ফাইন্যান্সিয়ালি যারা খুবই ধনী মানুষ, এর অনেকেরই বাংলাদেশের সাথে গার্মেন্ট বিজনেস আছে এবং বলা হয়ে থাকে যে তারা যে অতি ধনী হয়েছে বাংলাদেশের গার্মেন্ট থেকেই, কিন্তু এটা বিক্রি থেকে অনেকটা কন্ট্রিবিউশন করেছে। H&M বা আপনি জারা বা যে বড় ওয়ালমার্ট, বড় বড় ব্র্যান্ড গুলো আমরা সবারই কিন্তু বাংলাদেশের সাথে বিজনেস আছে। সো তাদের যে প্রফিটের মার্জিন সেটা যদি আরেকটু কমায় তাহলে বাংলাদেশে ইম্প্যাক্ট হওয়ার কথা না। এটা তো নিঃসন্দেহে বাজার অনেকখানি নির্ধারণ করে এবং এই পুরো বাজার ব্যবস্থার ভিতরে কার মানে শক্তি কতখানি আছে এটা নিয়ন্ত্রণ করার, সেইটার উপর নির্ভর করে। জাকির হোসেন, একটু এইটার বাইরে যে আলোচনাটা মানে এই শুল্কের দর কষাকষির ভিতরে হচ্ছে সেই জায়গাটাই যদি আসি, তাহলে একটা বড় আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমরা কি আরো আমদানি করতে পারি। তার ভিতরে যে 2-3টি বিষয়ে আলোচনা চলছে, তার মধ্যে একটা হলো আমাদের গম কিনতে পারি আমরা এলএনজির মতন যে আমাদের জ্বালানি আছে সেটা কিনতে পারি, আমরা আরো কিনতে পারি, তুলা কিনতে পারি যেটা দিয়ে হয়তো গার্মেন্টসই তৈরি হবে, সেই আলোচনার ভিতরে আছে। তো সত্যি, এবং তার বাইরে গিয়ে আমরা শুনছি যে অন্যান্য যে আমাদের বিমানের মতো রাষ্ট্রের
কেনার যে যে জায়গাগুলো আছে, বিমান থেকে শুরু করে সমরাস্ত্র পর্যন্ত, সেই বিষয়ে আলোচনা আছে। একটা চুক্তি আমরা শুনেছি হয়েছে, যে যেমন গমের বিষয়ে এক ধরনের একটা চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে। সমঝোতা স্মারক হয়েছে, একটা এমওইউ হয়েছে, এটা ঠিক চুক্তি না বললেও। এই প্রক্রিয়ার ভেতরে আসলে বাংলাদেশ কি কিছুটা লাভবান হবে? মানে একটা বড় চিন্তার জায়গা তো হলো যে এটা কি আমরা প্রতিযোগিতামূলক দামে পাবো কিনা। মানে প্রথমত যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বাড়াতে হবে, কারণ এইটার পুরো প্রক্রিয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। তো বাণিজ্যটা হচ্ছে এখন 10 বিলিয়নের মতো দুই দেশের মধ্যে, আমরা $8 বিলিয়ন মতো রপ্তানি করি, আর আমরা আমদানি করি $2 বিলিয়ন মতো, তাই না? তো এই বাণিজ্য ঘাটতিটা কমাতে হবে। তার জন্য আপনাকে অন্তত সরকার যে সমস্ত পণ্য কেনে সেইটা যুক্তরাষ্ট্র থেকে কেনাটা বাড়াতেই হবে। গম এ কারণে একটা এমওইউ হয়েছে। এখন আমরা যতদূর জানি যে বলা হচ্ছে যে আমরা প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের গম পাবো, তাই না? আর সরকারি গমটা ব্যবহার করে হচ্ছে তার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এই গমটা সরকার দেয়, মানে দরিদ্র মানুষ যারা পায় জন্য, তাই না? এখন আপাতত আমাদের এমওইউ হয়েছে। এখন যখন আমরা এটা কিনবো, তখন একই মানের গম আমরা অন্যান্য যে সমস্ত সোর্স থেকে এখন কিনি, সেটার সাথে আমদানির জন্য তো শুধু দরটা ইম্পর্ট্যান্ট না, খরচটাও ইম্পর্ট্যান্ট, তাই না? যে আমার যদি 10-15% যদি বেশি দাম দরকার হয়, তার অর্থ তো হলো এটা আমার জন্য তো আর প্রতিযোগিতামূলকভাবে আমি কিনলাম না, তখন এই জোর করে কেনার তো আবার একটা প্রভাব আছে। কারণ হলো যে এটার অর্থ হলো যে আমরা তখন সরকারের পক্ষ থেকে এই খরচটা, এই বাবদ খরচটা আরো 10-15% বেশি হবে। তো আমার সরকারের তো এই আর্থিক সক্ষমতাও নাই যে এটা আরো 10-15% বেশি দেওয়ার। কারণ আমরা তো জানি যে বাংলাদেশের সরকারের যে আমরা ফিসকাল স্পেস বলি ইংরেজিতে, বাংলায় এটা মানে আর্থিক সক্ষমতা শব্দটা আমি ব্যবহার করি। এই আর্থিক সক্ষমতা না থাকলে এটা তো চাপের হয়ে যাবে না আমাদের। একটা নেগোসিয়েশন যখন হয় বা এগ্রিমেন্টের দিকে যখন যায়, দুই পক্ষই ছাড় দেয়, কিন্তু ইউএস এর ক্ষেত্রে কিন্তু রেসিপ্রোকাল টেরিফের কথা বলা হচ্ছে, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে রেসিপ্রোকাল ইম্পোর্ট, এটাই মিন করতেছে। তো ব্যবসায়ীদের যে সেন্টিমেন্ট এখন, তারা বলতেছে যে ইউএসএতে যে এক্সপোর্ট হয় 8 বিলিয়ন বা তার উপরে, এটা শুধু এক্সপোর্ট না, ইট মিনস এ লট। তাদের ইকোনমি, বিজনেস, কমার্স, জব, এমপ্লয়মেন্ট, এভরিথিং এটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। তো ওনাদের যেই সেন্টিমেন্ট, সেটা দেখলাম যে অ্যাকসেপ্ট এভরিথিং। তারা যেটা বলছে যে ট্রাম্প প্রশাসন যেটা বলছে যে ঠিক আছে অ্যাকসেপ্ট করো আপাতত, যদি না এটা সেন্সিটিভ কোনো কিছু না হয়। সো গম আমদানির ক্ষেত্রে যেই কথাটা বলা হয়েছে যে আমরা তো গম সাধারণত ইম্পোর্ট করি রাশিয়া থেকে, হয়তোবা এখানে $20, $25 পার টনে একটু এদিক সেদিক হতে পারে, 10% মতো দাম এদিক সেদিক হতে পারে। সাধারণত ইউএস এর প্রোডাক্টের প্রাইস $10, $15 একটু বেশি হয়। এটার একমাত্র কারণ হচ্ছে কোয়ালিটি। আমি যেটা জানি যে তাদের বিভিন্ন প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল ইউএসএতে, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল এসব দেশ থেকে সয়াবিন ইম্পোর্ট করে এবং ভালো পরিমাণে ইম্পোর্ট করে। কিন্তু ইউএস এর সয়াবিন পার টনে $20 বেশি, কিন্তু তার ফলে কিন্তু বিজনেসম্যানদের কোনো কমপ্লেইন নাই। কারণ হচ্ছে মানে আমরা ইম্পোর্ট করি $20 পার টনে বেশি হলো ইউএস এর সয়াবিনটা একটু বেশি, কোয়ালিটির দিক থেকে অন্য দেশের তুলনায় অনেক ভালো। তো এই জন্য বাংলাদেশের যারা সয়াবিন ইম্পোর্টার, তারা কিন্তু ইউএস এর দিকে এখন বেশি যাচ্ছে। কারণ ডিউরেবিলিটি যেটা, মানে আপনি সয়াবিন তো অনেকদিন ধরে রাখার একটা ব্যাপার আছে, তো ওই কোয়ালিটি ফল করে না। যেখানে আপনার ময়েশ্চার বলে যেটাকে, যে সয়াবিনের অন্যান্য দেশের প্রোডাক্ট কোয়ালিটি আমার মনে হয় যে সব জায়গাতেই, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। মানে কি ধরনের মেজার, আমি যেটা জানতে চাচ্ছি, কি ধরনের মেজার বা নেগোসিয়েশনের ভিতরে আমরা কোন ধরনের জায়গায় এমফাসিস করতে পারি যেন আমার ওই প্রতিযোগিতামূলক মূল্য, যেটা আমরা বলি ইংরেজিতে কম্পিটিটিভ প্রাইস, যে আমরা ইম্পোর্ট করব কিন্তু কম্পিটিটিভ প্রাইসে করব। কারণ ওই কোয়ালিটি, আমি তো একটা নিম্নমানের প্রোডাক্টের সাথে একই শার্ট, যে শার্টের
দাম কোনো শার্ট ভালো শার্ট সেখানে একটু দাম বেশি হবে, যে শার্ট একটু কম দাম সে তো একটু হয়তো কোয়ালিটি ডিফার করবে, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কিন্তু একই কোয়ালিটির উপরে আমি বাজার মূল্যে তুমি আমাকে দিতে পারবা কিনা। আর একটা বড় জায়গা থাকে হলো যে মানে আমদানি খরচটা কত সেটাকে যুক্ত করে, মানে আমরা দু ধরনের প্রাইস তো বলি, একটা বলি এফওবি প্রাইস যেখানে শুল্ক এবং নেই, আর একটা হলো সিএনএফ প্রাইসে যেখানে আপনার যাতায়াতের খরচ, এটা ইন্স্যুরেন্সের খরচ ধরে। তো এখন সেই জায়গাটাতে আমি যদি চিন্তা করি, একই রকমভাবে আমাদের প্রশ্ন আছে যে এলএনজি আমদানি আমরা এখন তো আমরা মধ্যপ্রাচ্য থেকে করি, আমাদের থেকে কাছের দেশ যুক্তরাষ্ট্র থেকেও আমরা করি আর কি, কিন্তু আমরা যুক্তরাষ্ট্র থেকেও করি। এখন সেই জায়গা থেকে যদি বাড়াই, কারণ এটা কেন বলছি যে এইটার সাথে আবার যুক্ত আছে আমার যে ভর্তুকি, খাদ্যে ভর্তুকি হোক, আমার জ্বালানিতে ভর্তুকি হোক, কারণ সেটা তো আবার আমাদের শুনছি যে আমাদের কমাতে হবে, আমরা আইএমএফ এর ঋণের ভিতরে আছে, অর্থনৈতিক পরিস্থিতি ওইরকম আছে। তো এই জিনিসগুলোকে কি আপনি মানে কতখানি কনসিডার করা যাবে বা করা হচ্ছে বলে নিশ্চয়তা আমরা পাচ্ছি? আচ্ছা দেখেন, ফিসক্যাল স্পেসটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমার যে রেভিনিউ আর্নিং, তাই না, আমার কিন্তু স্পেস খুবই কম, আমার রাজস্ব আদায় তো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ। আচ্ছা, তো সেই জায়গায় দেখেন যুক্তরাষ্ট্রের এই ট্রেড টক্স কিংবা যেটা আমরা সম্ভাব্য যে চুক্তির, সেটার কিন্তু অন্যতম উদ্দেশ্য যে তুমি আমার সাথে কাছ থেকে বেশি করে আমদানি করবে, এখন যে রেঞ্জে আমদানি করো তার চেয়ে বেশি করবা, এটার সাথে এটা আমাকে মানতে হবে। কিংবা এই চুক্তিটা কিন্তু চুক্তির একটা অংশে কিন্তু এরকম জিনিস আছে। এখন মনে করেন যে আমরা এই মুহূর্তে আমাদের যুক্তরাষ্ট্র থেকে যে পণ্য আমদানি করি তার অর্ধেকের বেশি হচ্ছে তিনটা পণ্য। একটা হচ্ছে আপনার স্টিল অ্যান্ড স্টিল প্রোডাক্টস, তারপরে আছে আপনার কটন, আর তার সাথে আছে আপনার পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম জাতীয় পণ্য। এই তিনটা হচ্ছে 50%-এর বেশি, তাই না, আমরা আনি। আর যেগুলো আছে আমি যেটা জেনেছি কিংবা যেটা শুনেছি যে তারা 10 থেকে 12টা পণ্য বাংলাদেশের বাজার বাড়ানোর জন্য এই টক্সের মধ্যে আছে। যেমন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, এরপরে আছে আপনার মেডিকেল ইকুইপমেন্ট, হ্যাঁ, ডেইরি প্রোডাক্টস আছে, পোলট্রি আছে, হ্যাঁ, এগ্রিকালচার অন্যান্য প্রোডাক্ট আছে, তাই না। এরকম আমি দেখছি যে বেশ অন্তত 10 থেকে 12টা পণ্য তারা বাংলাদেশের বাজার তারা বাড়াইতে চায়, তাই না। এখন আপনাকে দেখতে হবে যে আপনি যদি এখন তাদের সাথে আমাদের চুক্তিটা যদি এরকম হয় যে আমি তোমার ক্ষেত্রে এক হচ্ছে যে বেশি আমদানি করবো বলে কোনো যেমন গম একটা করলাম এমওইউ, আরও এলএনজির জন্য আমরা দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছি, হ্যাঁ, যদি এরকম হয় যে আমি তোমার কাছ থেকে বছরে এত নেবই, হ্যাঁ, কিন্তু যদি চুক্তিটা এরকম হয় যে নেব, কিন্তু সত্য হচ্ছে এই যে আমাকে তোমাকে কম্পিটিটিভ প্রাইসে দিতে হবে যাতে আমি না ঠকি। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, যে তোমাকে আমি শুধুমাত্র শুল্ক ছাড় দেবো, হ্যাঁ, তোমার কাছ থেকেই আনলে শুল্ক হচ্ছে 0, আমি অন্য দেশ থেকে আনলে আর একটা শুল্ক, তা না। কিন্তু বাংলাদেশ প্রথম থেকেই চেষ্টা করতেছে যে শুল্ক মানে ঠিক আছে, তুমি যে পণ্য আমার এখানে রপ্তানি বাড়াইতে চাও সেটা আমি এমএফএন বেসিসে শুল্ক হার কমাবো। আমি এই আলোচনাটা একটু লম্বা হবে, যেমন জাকির হোসেন, আমি বিরতির পরে এখানেই ফেরত আসবো, কারণ এটাই আমার বড় আলোচনার অন্য জায়গা। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সাথে যে যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ক যে দর কষাকষি হচ্ছে তার সামনের দিনের কৌশল কি হতে পারে। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আছে। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে
অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আলোচনা করছিলাম বিরতির আগে, জাকির হোসেন, আপনার সাথেই আলোচনাটা শেষ হয়েছিল যে যুক্তরাষ্ট্রকে আমরা কিছু প্রোডাক্টের আমরা সুবিধা দিব, এটা আমরা বলেছি, কিন্তু তার বাইরে আপনি অনেকগুলো প্রোডাক্টের কথা বলছিলেন। আমি যেটা সরকারি ক্রয়ের বাইরে আপনি কতগুলো প্রোডাক্টের কথা বলছেন, আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে। একটা হলো যে যেই প্রোডাক্টগুলোর কথা আপনি বলছেন, যে ডেইরি প্রোডাক্ট, মেডিকেল ইকুইপমেন্টস, পোল্ট্রি প্রোডাক্ট, এগুলো তো আর সরকার কিনবে না। সুতরাং সরকার এটা কিভাবে নিশ্চয়তা দিবে? কারণ আমরা তো এইটা তো আর আমরা বাণিজ্যের ভিতর করতে পারি, জোর করে উনি বলবেন যে আমি কোত্থেকে কিনবো, তাই না? এটা এক। দ্বিতীয় আমার যেটা প্রশ্ন আছে সেটা হলো যে শুল্ক ওই জায়গাতে আমরা কমানোর কথা। আমি গত বাজেটে যেটা দেখেছি 110টা পণ্যে যেখান থেকে আমরা যুক্তরাষ্ট্র আনি, এটা কমানো হয়েছে, কিন্তু এটা খুব বড় ইম্প্যাক্ট পড়বে না। প্রথম যে লাইনটা ওখানে আছে সেটা হলো যে শুধু কাস্টমস ডিউটির কথা বলেন নাই, আমাদের অন্যান্য শুল্কের কথা ওনারা বলছেন। তো ওই বিষয়টা তো গুরুত্বপূর্ণ যে আমি শুধুমাত্র কি যুক্তরাষ্ট্রের জন্য শুল্ক কমাচ্ছি নাকি আমি সারা পৃথিবীর জন্য শুল্ক কমাচ্ছি। তাহলে তো অন্য দেশের সাথেও তাকে প্রতিযোগিতা করেই যুক্তরাষ্ট্রকে ঢুকতে হবে। এখন যদি আমাকে কেউ বলেন যে না যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সুবিধা দাও, তো আমার অন্য যারা দেশ আছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আরো বড়। তো এই বাণিজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন যদি এখন আমাকে বলে যে আমি কি দোষ করলাম, ঠিক, যুক্তরাষ্ট্র তো এখন আমাদেরকে বৈদেশিক সাহায্য বন্ধ করে দিয়েছে, তো সারা পৃথিবীতেই বন্ধ করে দিয়েছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন ওই জায়গাতেও আমাদের আছে, ইনভেস্টমেন্টেও দুটোকে তুলনা করলে কাছাকাছি হবে। তো এইটা কি আমরা, আর সবচেয়ে বড় কথা যে সারা পৃথিবীতেই, আপনি সিনিয়র জার্নালিস্ট আছেন, আপনি জানেন যে আমাদের বহুপাক্ষিক যেই বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, WTO বলি আমরা, বিশ্ব বাণিজ্য সংস্থা, এইটার কি মানে পরিসমাপ্তি ঘটছে কিনা? তা বলা যায়, যেটা তো এখন WTOর ভূমিকা, মানে WTOর ফাংশনই তো থাকবে না বলে মনে হচ্ছে, যদি এরকম হয় যে প্রত্যেকটা দেশের সাথে যুক্তরাষ্ট্র এইভাবে করে এবং শেষ পর্যন্ত যদি তার একটা বড় অংশ তার সফল হয়। এখন দেখেন নর্মালি কি হয়, নর্মালি বাণিজ্যটা হচ্ছে ওপেন, আপনি যেখান থেকে আনবেন ট্যারিফ রেট হচ্ছে আপনার এই এইচএস কোড অনুযায়ী সবার জন্য সমান, যেটাকে যদি না দ্বিপাক্ষিক চুক্তি না থাকে, মোস্ট ফেভার্ড নেশন এটা। এরপরে আসেন আপনি প্রেফারেন্সিয়াল ট্রেড, আমরা যেমন ইউতে পাচ্ছি, তাই না, আমাদের জন্য প্রেফারেন্স আছে, তাই না? আপনি যদি কারোর সাথে এরকম প্রেফারেন্সিয়াল ট্রেড করেন, সেটা কি হবে? হয় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, নাইলে আপনার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অথবা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এই জাতীয় হবে। আমরা যে চুক্তিটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা দর কষাকষি করছি, এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ USA রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, বুঝলেন? এখন এটা কি ওই প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট? আমার মনে হয় দেখেন তাদের সাথে কিন্তু আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক একটা এগ্রিমেন্ট আছে, সেখানে টিকফা, সেটা নিয়ে আমরা নানান আলোচনা এর মধ্যে করেছি যে কে ব্যবসা এবং বাণিজ্য সহযোগিতা বাড়াতে কি করে আমরা ওইখানে নিয়ে যাব, ওইটা থাকবে। এইখানে যেটা হচ্ছে, এখন আমি এই বিষয়ে এখনো নিশ্চিত না যে এই চুক্তিতে শুল্ক সুবিধা, মানে শুল্ক হারের ক্ষেত্রে সেটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি যুক্তরাষ্ট্র যে সমস্ত পণ্যের রপ্তানি আমাদের দেশে বাড়াইতে চায় সেটা আমরা MFN বেসিসে হয় 0 করলাম কিংবা কমাই দিলাম, সেটা হবে। যদি পরেরটা হয় তাইলে সেটাও যে ঠিক আছে, আমি খানিকটা আমার আমদানি শুল্ক, আমরা তো এমনি আমার ট্যারিফ রেশনের দিকে যেতে হবে, তাই না, ধীরে ধীরে। তো সেটা এক ধরনের যে আমি সবার জন্য একই রকম ইয়ে করলাম, সেইখানে কম্পিট করে যদি যুক্তরাষ্ট্রের থেকে আমার বেসরকারি আমদানিকারকরা ফিজিবল মনে করে, তাহলে আমদানি বাড়বে, আর নাহলে বাড়বে না। আর আমি রেফাতুল মৃধা একই প্রশ্ন, মানে আমি বুঝি যে আমাদের এখানে তো সবসময় যারা রপ্তানিকারকরা আছেন তারা বেশ শক্তিশালী, তো কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশও এখন স্বল্পোন্নত দেশ থেকে বের হবে, আমরাও বাণিজ্য উদারীকরণের কথা বলছি যে এটা আমাদের এখন যেতে হবে, সেইটার একটা কৌশলগত অবস্থান তৈরি করার কথা আমরা অনেকদিন ধরে বলছি। আমি নিশ্চিত না যে ওই যেই
STS আছে সেখানে এটার মানে ঠিকঠাক একটা পথ পরিক্রমা আছে কি নাই, কোনো একদিন তো এটাকে বসতে হবে। তার অংশ হিসেবে এটাকে করা যায়, এবং এটা কি কোনো মানে এখন পর্যন্ত যে আলোচনা হচ্ছে আমি যেটা নিশ্চিত না সেটা হলো যে এটা কি কোনো একটা টাইম বাউন্ড আলোচনা হবে যে আমি আগামী 2 থেকে 3 বছর এভাবে আস্তে আস্তে কমাবো, না এটা মানে পরের দিন থেকে আমাদের কমায় ফেলতে হবে? কি কি পর্যায়ে আমাদের নেগোসিয়েশন আছে, বা কি কৌশল আপনারা জানতে পারছেন যে আমাদের নেওয়া উচিত বলে বলছেন অন্যরা? মানে বাংলাদেশ তো অলরেডি MFN যে রেট মানে টেরিফ রেট, এটা তো রেশনালাইজেশনের দিকে যাচ্ছিল। LDC গ্রাজুয়েশনের যে ইম্প্যাক্ট সেটাকে রেশনাল করার জন্য। তো বাংলাদেশ তো এই কাজগুলি করতেছিল। 2026-এর নভেম্বরের থেকেই তো এই LDC গ্রাজুয়েশনটা হবে, তখনই তো প্রকৃত ইটা দেখা যাবে যে বাংলাদেশের টেরিফ রেশনালাইজেশনটা তখন থেকেই তো হয়ে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম একই সময়ে US গভর্নমেন্ট কিন্তু এই টেরিফ রেসিপ্রোকাল টেরিফের কথাটা বলছে। তো দুইটা কাজ একসাথেই হয়ে গেল। আমরা যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের যে প্রপোজাল ছিল US গভর্নমেন্টের কাছে যে তোমরা MFN বেসিস মাল্টিল্যাটারাল যে বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে যাও, এটা তারা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, বাংলাদেশের প্রপোজালটা সবার জন্যই কমবে, সবার জন্যই কমবে। যদি US এর জন্য যে আমরা তো যুক্তরাষ্ট্রের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তিও করতে, হ্যাঁ না, দ্বিপাক্ষিক চুক্তিটা এখানেই প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যখন বাংলাদেশ আপনার এই MFN রেটের কথা প্রস্তাব করেছে, প্রথমে ডিসএগ্রি করেছিল, তো পরে তারা অ্যাকসেপ্ট করেছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তাহলে বাংলাদেশের টেরিফ লাইনের প্রোডাক্ট আছে হলো 7,446টা। এই 7,446টা প্রোডাক্টের জন্য কি US গভর্নমেন্টকে ফ্রি দিয়ে দিবে? নো, ঠিক তা না। বিষয়টা হচ্ছে হয়তো বা জাকির ভাই যেটা বলবো যে 12টা প্রোডাক্ট, এখানে ধরেন যে মেজর যেসব প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি ওই প্রোডাক্টগুলো, ফর এক্সাম্পল কটনে অলরেডি আমাদের জিরো ডিউটি আছে। তারপরে হচ্ছে হুইট বা গম, যেটা জিরো ডিউটি আছে অলরেডি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে, সময় একদম কম ছিল, আলোচনা হয়তো আরও করবার আপনাদের আগ্রহ ছিল। দর্শক, আমরা সত্যিকার অর্থেই এই বিশেষ বিষয়টি নিয়ে বারবার আলোচনা করতে হবে আমাদের হয়তো আগামী কিছুদিন, কারণ এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে আমাদের খুবই গুরুত্বপূর্ণ রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র সারা পৃথিবীরই ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক পার্টনার হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং তাদের সাথে যেই দর কষাকষি, তাদের সাথে যে সম্পর্ক, এইটা অনেক ক্ষেত্রেই আমাদের সার্বিক অর্থনীতির এবং রাজনীতির এবং একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের সাথে যুক্তভাবে থাকে। সেই দর কষাকষিতে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে পিছিয়ে থাকবে না, এই আশা, এই অঙ্গীকার করে আমরা আছি। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দেশের স্বার্থকে সমুন্নত রেখে এই আলোচনা করে আমরা একটা ভালো ফলাফল পাবো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আপনাদের কাছে ফেরত আসবো, আমরা জানতে চাইবো কেমন আছে অর্থনীতি, হয়তো এই বিষয়েও জানতে চাবো। আপনারা দেখতে থাকবেন এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ।